অফবিট কালিম্পংয়ের প্রকৃতিপ্রেমীদের মধ্যে বহু চর্চিত যার নাম, চলো আজ তোমাদের নতুন করে চেনাই মেঘ পাখিদের রাজ্য, অপূর্ব সুন্দর সেই কোলাখাম। খোঁজ দেব এমন এক আস্তানার যা কোলাখামকে নতুন করে চিনতে সাহায্য করেছে আমায়। প্রকৃতির কোলে পাখিদের কলকাকলিতে সময় যে কি করে কেটে যাবে ধরতেই পারবে না। কিভাবে যাবে, খরচ কত, অ্যামেনিটিস কী কী, সেসব তো থাকছেই। আর কি কি দেখার আছে বলবো সব। আর থাকছে দারুণ এক জার্নির গল্প। শুধু সঙ্গে থেকো শেষ পর্যন্ত। তাহলে ঝটফট শুরু করে দিই আজকের জার্নি। আমি রিজু, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু কোল্ড রিজুর ব্লগ। কি স্টেশনটা চেনা লাগছে? শিয়ালদহ জংশন পেরাচ্ছি আমরা। আজকের গল্প শুরু এখান থেকেই। আমি এখন পদাতিক এক্সপ্রেসের ডেস্টিনেশন এনজিপি। 9:05 আর আমাদের পদাতিক এক্সপ্রেস কিন্তু এখন ঢুকে গেছে এনজিপিতে। জাস্ট নামবো। তো এখন ট্রেন থেকে আর কি পরপর এক এক করে নামছি আমরা। আজকে কিন্তু এই যে বার্থডে বয়ের জন্যই আমাদের সবার ট্রিপটা হচ্ছে অ্যাডভোকেট সুপাল কুন্ডু। তো সুপাল কুন্ডুর জন্মদিন হিসাবে আজকে আমরা যাচ্ছি এক্সপ্লোর করতে। তো বার্থডে হিসাবে সবার এক্সাইটমেন্টটা কিরকম আছে? তো টোটাল 3টে গাড়ি আমাদের। চলো আস্তে আস্তে এগাই, গাড়িতে উঠি। আর তারপরে কিন্তু অসাধারণ একটা ট্রিপ হতে চলেছে। আর তার সিনিক বিউটি দেখে মুগ্ধ করে দেবে। আমার যে কি ভালো লাগছে, শিলিগুড়ি থেকে এই পার্কটা এত সুন্দর, এত সুন্দর চা বাগান, ব্যাকগ্রাউন্ডে পাহাড়, দারুণ লাগে। জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, কি বিশাল বিশাল গাছ। বিশ্বাস করো, এতটুকু বাড়িয়ে বলছি না। এই রুটটা বাকরুদ্ধকর, প্রাকৃতিক সৌন্দর্যে ঠাসা। এবার থেকে ডুয়ার্স বা কালিম্পং সাইডে এলে আমি এই রুটেই আসবো। এই জার্নিকে একটা থ্রিলিং জার্নি বললেও ভুল বলা হয় না। কখনো চা বাগান, কখনো নিবিড় জঙ্গল, কখনো তিস্তা, ঘিস, চিলের মতো অনন্ত সুন্দর নদীর বুক চিরে এগিয়ে চলা এক আলাদাই অভিজ্ঞতা। আমি সত্যি জানি না, স্টেশন থেকে গাড়িতে চেপে বসা মাত্রই প্রত্যেকবার এক নতুন এক্সাইটমেন্টের গন্ধ পাই। আমরা করোনেশন ব্রিজ, গুরুবাতান, চেলখোলা হয়ে কোলাখাম যাব। এই যে রাস্তা, এই গাছপালা, এই চা বাগান, এই রাস্তার প্রত্যেকটা বাঁক, নদী, পাহাড়, ল্যান্ডস্কেপ যে আমার কতটা প্রিয় তা তো তোমাদের আগেই বলেছি। যত দিন যাচ্ছে এই রাস্তার প্রতি আমার অনুরাগ যে দিন দিন আরও বাড়ছে, সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তোমরাই বলো না, যে রাস্তার ল্যান্ডস্কেপের ফ্রেম এত সুন্দর, তার প্রেমে না পড়ে থাকা যায়? তোমাদের কেমন লাগছে আজকের জার্নি প্লিজ জানিও কমেন্টে। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও। আর খুব ভালো লাগলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দিও। কোনো জোরাজুরি নেই, তবে আমার কাছে গন্তব্যের চেয়েও জার্নি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভেবে দেখো, আমাদের জীবনের বেশিরভাগ গল্পই কিন্তু জার্নিতেই তৈরি হয়। সেগুলোই সারা জীবনের সম্পদ হয়ে থাকে, তাই না? তাই আমার গল্পের এই জার্নিটাই হিরো। তবে যাদের লেন্দি মনে হবে, স্বচ্ছন্দে ভিডিও স্কিপ করে এগিয়ে যেতে পারো। আর তোমরা যারা আমার মতোই প্রকৃতি পাগল, বরং তোমরা সিট বেল্টটা আরেকটু শক্ত করে বেঁধে নাও। এটা হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের এন্ট্রান্স। অল্টিটিউড ওই 2034 মিটারের মতো। এখান থেকে কোলাখামের ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার, আর ছাঙ্গির ডিস্টেন্স হচ্ছে 14 থেকে 15 কিলোমিটারের মতো। রাস্তা দেখো, ছিটকে যাবে। আহা, দেখছো তোমরা রাস্তাটা দেখছো? এতক্ষণ যে রাস্তায় এলাম তার সাথে এই রাস্তা কতটা আলাদা বলো তো। হঠাৎ করেই যেন অন্য একটা ডাইমেনশনে চলে এলাম, তাই না? আর তোমরা তো জানোই মেঘ আমার কত প্রিয়। আমার অসাধারণ লাগছে এই ওয়েদার। চড়া রোদের বালাই নেই, পথের বাঁকে বাঁকে মেঘের দল ওত পেতে বসে আছে। তাছাড়া সর্বক্ষণের সঙ্গী ঠান্ডা মৃদুমন্দ হাওয়া তো আছেই। তবে মানুষের চরিত্র কিন্তু এখনও পাল্টায়নি। এটা প্লাস্টিক ফ্রি জোন, কিন্তু রাস্তায় এদিক ওদিক প্লাস্টিক পড়ে থাকতে দেখছি। আমরা দিন দিন শিক্ষিত হচ্ছি, এটাই আমাদের পরিচয়। প্লাস্টিক ফ্রি জোনে ফ্রিতে প্লাস্টিক ফেলে যাচ্ছি। এটা কিন্তু আমাদের পাল্টাতে হবে। লাভা রোড থেকে এই কোলাখামের 7-8 কিলোমিটার রাস্তা জানলার বাইরে চোখ রেখে কখন যে কেটে যাবে বুঝতেই পারবে না। আর যদি সেই যাত্রাপথে এরকম মেঘ পাও, তাহলে তো সোনায় সোহাগা। যাই হোক,
আমি যে হোমস্টেটায় থাকবো সেটা এই ভিড়ভাট্টার কোলাখাম থেকে বেশ কিছুটা দূরে, একদম নিরিবিলিতে। আমার মন বলছে কোলাখামকে এবার একটু অন্যরকমভাবে চিনবো। তো সময় হয়েছে 5টা, আর আমরা কিন্তু জাস্ট 5 মিনিট আগে এসে পৌঁছালাম হলো কোলাখামে। আর পেছনে দেখতেই পাচ্ছ হোমস্টে। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাই। এই সিঁড়ি দিয়ে কিন্তু নিচে যেতে হবে, সবাই নিচে গেছে, নিচে গিয়ে আগে লোকেশনটা একটু দেখে আসি। সুমন, কিরকম ভেতরের লোকেশনটা? বাহ, এখানে কিন্তু সুন্দর গার্ডেন আছে, তার সাথে আছে প্রচুর রকমের ফুল, যেগুলো আস্তে আস্তে করে দেখাবো। আর এই জায়গাটা তো দেখে বোঝাই যাচ্ছে এটা ডাইনিং স্পেস বলে। বেশ সুন্দর জায়গাটা। ওয়াও, ফুল বলছিলাম আর নাম নিতে না নিতে এই হলো পাহাড়ের সৌন্দর্য। এই ফুল কিন্তু আমাদের কলকাতায় দেখা একটু মুশকিলই আছে। তো আমাদের হোমস্টের এই হলো সিনিক বিউটি, মানে পুরো মেঘে ঢেকে গেছে। মানে হোটেলের ভেতরে এই যে ব্যালকনি, এই ব্যালকনিতেও কিন্তু মেঘ চলে আসছে। আর এই ব্যালকনির ঠিক উল্টো দিকেই আমাদের রুমটা, এরকম সুন্দর একটা উইন্ডো, আর তার সাথে ছোট্ট করে একটা রুম ট্যুর করিয়ে দিই। রিক অলরেডি নিয়ে দখল করে নিয়েছে রুমটা। তো এখানে এরকম একটা সিঙ্গেল বেড, তার সাথে এইদিকে কিং সাইজের ডবল বেড আছে। আর পুরো রুমটাই কিন্তু উডেন ফার্নিচার, বেশ সুন্দর রুমটা। এরকম হালকা একটা আলো আছে, কারণ এই রুমে বেশি আলো ঠিক মানাবে না, ঝিকিমিকি ব্যাপার হয়ে যাবে। আর তার সাথে আছে হলো এরকম সুন্দর বাথরুম। 6টা 10, আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। মানে এটা একটা খুবই হাস্যকর ব্যাপার হলেও এটাই বাস্তব, কিছু করার নেই। এই কিন্তু ডাইনিং রুমটা কিন্তু বেশ সুন্দর। ভাত, ঝুড়ি ভাজা, এটা কি ভাই? আলু পোস্ত না তো? আলু দিয়ে কুমড়ো, আচ্ছা আলু দিয়ে কুমড়ো দিয়ে ওই ঘ্যাঁট বা ছক্কা টাইপের কিছু ভাত। আর এটা হলো ডিম। এই হলো খাওয়া দাওয়ারের অবস্থা। প্রচন্ড জোরে খিদে পেয়েছে, এখন আগে খাই, তারপরে বাদ বাকি সব কথা হচ্ছে, ঠিক আছে? সন্ধ্যাবেলার জাস্ট ডেকোরেশনটা দেখো। ওয়াও ওয়াও, না সত্যি আর কিছু বলার নেই। মানে মুগ্ধ হোটেলে যেটা এক কথায় বলে মুগ্ধ। দেখো সন্ধ্যাবেলাও কিন্তু দেখা যাচ্ছে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। অসাধারণ ডেকোরেশন, অসাধারণ। এখন বাজে হলো 8:45, আর এখন কিন্তু এখানে দিয়ে গেছে এত সুন্দর একটা পকোড়া, চাটনি, আর তার সাথে হলো এরকম চা। এখানে ডেকোরেশন কিন্তু বেশ সুন্দর ডেকোরেশন। চাটাও একদম অসাম পুরো। পকোড়াটা কিরকম? এখানে মোটামুটি খাওয়া দাওয়া থেকে শুরু করে রুম সবকিছু কিন্তু খুব ভালো, কোনোটাই কোনো প্রবলেম হচ্ছে না। বাট এখানে একটাই প্রবলেম, যে আলোটার একটু প্রবলেম আছে। ঠিক আছে, আশা করছি মানে নিজেদের মধ্যে আর কি অ্যাডজাস্ট করে নেব, আর কি বলবো। এখন সময় হয়েছে হলো 8:35, আর বাইরের ওয়েদারটা দেখো। ঘুম থেকে ওঠার পর জাস্ট এরকম একটা ওয়েদার। চারিদিকটা কিন্তু পুরো মেঘে ঢেকে রয়েছে, মেঘে। এই যে আমি যেখানে হাত দিচ্ছি এটাও মেঘে। আর সকাল সকাল মর্নিংয়ে টি চলে এসছে। এরকম ওয়েদার, আর তার সাথে এরকম 1 কাপ চা, এর যে কি ফিল সেটা যদি রিয়েল লাইফে না করো, ওই ভিডিও দেখে কোনোদিনও এর ভাইব বোঝা যাবে না, এর মজা কোনোদিনও বোঝা যাবে। এইখানে মজাটা নিতে হলে এখানে আসতে হবে, আর এরকম ভাবে এক চুমুক একটুখানি চাটা খেতে হবে, তাহলে বোঝা যাবে যে রিয়েল লাইফ আর রিয়েল লাইফের ডিফারেন্সটা কি আছে। আর চাটা সত্যি অসাধারণ মানে অসাধারণ হয়েছে। এত সুন্দর টেস্ট চায়ের, হয়তো এখানকার লোকাল, মানে যেহেতু দার্জিলিংয়ের সাইডে এখানে তো বহুত চা বাগান, তো হতে পারে সেই চা বাগানেরই কোনো একটা চা পাতা, কিন্তু চাটা খেতে এত টেস্ট, আমাদের কলকাতায় এরকম টেস্টের চা কমই আছে। খুব সুন্দর টেস্ট, আর তার সাথে এটা একটু ফিল করো। সময় হয়েছে 10:20, আর এখন কিন্তু আমি যাচ্ছি একটুখানি লোকাল সাইট সিনটা পায়ে হেঁটে ঘুরে দেখার জন্য।
আর ভোরবেলায় মানে ভোরবেলা তো নয়, সকালবেলায় প্রায় 7:30 8টার দিকে তোমাদের যে ওয়েদারটা দেখেছিলাম আর এখনের ওয়েদারটা দেখো, টোটালটা অনেকটাই চেঞ্জ হয়েছে। মেঘটা অনেকটা কেটেছে। ওইদিকে কিন্তু খুব সুন্দর একটা পাহাড় আছে, যেটা কালকে এসে খালি চোখে বিকেলে দেখেছিলাম, বাট মেঘের জন্য এখন আর পাহাড়টা দেখা যাচ্ছে না। জানি না কখন ক্লিয়ার হবে। ওয়েদার আস্তে আস্তে করে একটু একটু করে পরিষ্কার হচ্ছে, সকালের থেকে অনেকটাই পরিষ্কার হয়েছে। এবার আস্তে আস্তে তোমাদের একটুখানি জাস্ট হোটেলের ভিউটা দেখাই। সিনিক বিউটিটা কিন্তু এখানের খুব সুন্দর। এখানে হোটেলে প্রচুর সুন্দর সুন্দর গাছ আছে, প্রচুর সুন্দর সুন্দর গাছ আছে, বিভিন্ন রকমের অর্কিড রয়েছে। ওভারঅল খুব সুন্দর সাজানো। আর এটা হলো ডাইনিং স্পেস, বেশ সুন্দর। আর একটু পরে ব্রেকফাস্ট লাগবে, এখন হচ্ছে 10টা 20, ব্রেকফাস্ট রেডি হচ্ছে। তো বাইরে থেকে একটু ঘুরে আসি। কই যাস? ও ঠিক আছে, চলো আস্তে আস্তে করে ওপরের দিকে যাই আর ঘুরিয়ে দেখাই কত সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ। মানে খুব সুন্দর, খুব সুন্দর, মন মুগ্ধ করা পরিবেশ চারিদিকে। আর এই হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার সাথে এই পাহাড়ের রাস্তায় কিন্তু হাঁটার মজা টোটালি আলাদা। তো আমাদের গ্রুপে আরও যারা আছে, কেউ কেউ একটুখানি আগে উঠেছে আর কেউ কেউ এখনও ঘুমাচ্ছে। তো যারা ঘুমাচ্ছে ঘুমাক। ঘুরতে এসে যদি প্রকৃতির মধ্যে না হারাই, ঘুরতে এসে যদি মজাটাই না করি, তাহলে আর সেই ঘোরার কোনো মানে রইল? সেই ঘোরার কিন্তু কোনো মানে থাকে না। সেই কারণে আমি বললাম তোমরা রেস্ট নাও, আমি আপাতত আগে একটু ঘুরে আসি। কারণ এত সুন্দর পরিবেশ আর নিজেকে আমি কন্ট্রোলে রাখতে পারছি না। এই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার লোভটা সামলাতে পারছি না। সেই কারণে একদম পুরো ন্যাচারাল কালার। বৃষ্টির জল পড়ে সবুজটা যেন আরও গাঢ় সবুজ হয়ে গেছে। সবুজের এই শেডটা কিন্তু বেশ ভালো লাগছে। এইদিকের মেঘ কিন্তু এখনও পুরো মেঘে ভর্তি। টাইম প্রায় 10:30 বেজে গেছে, এখনও পর্যন্ত কিন্তু এখান থেকে মেঘ যাচ্ছে না। আর তার সাথে ঝিরিঝিরি ঝিরিঝিরি কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে। আমাদের হোমস্টে থেকে আর কি মোটামুটি প্রায় 15 থেকে 20 মিনিট হেঁটে আমি চলে এসেছি, অনেকটাই দূরে। জায়গার নাম তো আমি জানি না, তবে আমার কাছে কিন্তু এই কোলাখামটা একটুখানি অন্যরকম লাগছে। মানে পুরো অ্যাডভেঞ্চার, আর তার সাথে কিন্তু টোটাল অফবিট। মানে এই কোলাখামটা যেন অন্যরকম। এর আগে আমি অনেকবার অনেক জায়গাতেই পাহাড়ে গেছি, বাট এরকম অফবিট জায়গা বা এরকম নিরিবিলি কিছু শুনতে পাইনি। আমি জানি না গোপ্রো ক্যাপচার করতে পারছে কিনা। বেশি কথা বলছি না, আমি কথাটা বন্ধ রাখছি। আশেপাশে প্রচুর পাখি ডাকছে, জাস্ট দেখো যদি শোনা যায়। গোপ্রো কতটা ক্যাচ করতে পারলো আমি জানি না, তবে কিন্তু এখানে বিভিন্ন রকমের প্রচুর পাখি আছে, বেশ সুন্দর ডাকছে। আর কিন্তু আমার এরকম ওপরে মেঘ, কত বড় বড় পাইন গাছ, আর তার মাঝখান থেকে এরকমভাবে হেঁটে যেতে কিন্তু ভালোই লাগছে। হতে পারে আমি রাস্তায় এখন একা, পুরো রাস্তাতে আমি একা, আশেপাশে কেউ নেই, কিন্তু এই একা রাস্তায় নিরিবিলি শান্ত পরিবেশে নিজেকে হারিয়ে ফেলার মজাই আলাদা। দেখো বস, ঘুরতে এলাম আর যদি না ঘুরি, হোটেলে বসে থাকি, সেই ঘোরার কিন্তু কোনো মজা নেই। আজকে এক্সপ্লোর করব আমরা কোলাখামকে, তার সাথে কিন্তু এরকম পুরো অ্যাডভেঞ্চার, অসাধারণ। আশেপাশের খালি সিনিক বিউটিটা দেখো, মানে সবুজটা যেন আস্তে আস্তে আরও গাঢ় সবুজে পরিণত হচ্ছে। এবারের কোলাখাম কিন্তু আমার কাছে সত্যি অভূতপূর্ণ। তার সাথে আমরা কালকে যখন আসলাম বেশ কিছু অফরোড দিয়ে এসছি, সেই অফরোডটা ভোলার মতো নয়। জানি না গোপ্রো ক্যাচ করতে পারছি কি না, তবে রাস্তার মধ্যে কিন্তু পুরো মেঘে ঢাকা। আশা করছি দেখতে পাবে, একদম সামনে আমার জাস্ট 50 মিটারের দূরত্বে পুরো মেঘে ঢাকা। বিভৎস জায়গা। চলো আরেকটু হাঁটি। রাস্তা যে খুব স্টিফ তা নয়, হালকা স্টিফ আছে। যাদের পায়ে যন্ত্রণা বা ব্যথা আছে তাদের একটু প্রবলেম হতে পারে, বাট আদারওয়াইজ ঘোরার জন্য কিন্তু খুব ভালো। মনের যদি একটা স্যাটিসফ্যাকশান, শান্তি চাও, কোনো জায়গা না দেখে চোখ বন্ধ করে চলে আসো কোলাখামে। আমাদের রুমের টোটাল রেন্ট কি আছে বা আমাদের টোটাল বাজেটে কত টাকা কি খরচা হচ্ছে, টোটালটাই আমি আরেকটু পরে বলে দেবো। রুমের হোমস্টের নাম, ফোন নাম্বার, সব কিছু ডিটেলস আমি দিয়ে দেবো, কমেন্টে পিং করা থাকবে, দেখে নিও। তবে প্রকৃতির মাঝে হাঁটতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা রাস্তায় চলে গেছিলাম। এখন আবার ওরা ফোন করলো, বললো ব্রেকফাস্ট দিয়েছে,
এখন ব্রেকফাস্ট আর কি খাওয়ার জন্য ডাকছে, যাচ্ছে। এখন কিন্তু চলে এসেছি হোমস্টেতে, জাস্ট ডাইনিং রুমে এসে বসলাম। এখানে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, পুরি সবজি আর কি যেটা বলে, আলু দিয়ে ঘুগনির মতো কিছু একটা করেছে এখানে। আবারও তোমাদের কাছে আমার অনুরোধ, এখানে এলে প্লিজ পায়ে হেঁটে ঘুরো, কোলাখামের পরিবেশকে একটু গায়ে মেখো, কোনো তাড়াহুড়ো না করে, আর সম্ভব হলে মাঝে মাঝে একটু থমকে দাঁড়িয়ে এই অভিমানী মেঘের দলের কথা শুনো, যেমন আমি শুনি। আবার শুরু হলো নতুন জার্নি টু কোলাখামের সাইট সিন। দেখেছো, যেদিকে তাকাও সবুজ আর সবুজ, কত রকমের সবুজের শেড যে চোখে পড়বে। কোনো সবুজে হলুদের ছোঁয়া একটু বেশি, কোনো সবুজ আবার একটু নীলছে, কোথাও হালকা আবার কোথাও গাঢ়। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে লাভা ফরেস্টে চলে এলাম বুঝতেই পারলাম না। বাইরে থেকে দেখেই অনুমান করতে পারছি ভেতরের প্রাকৃতিক পরিবেশ কতটা ভালো হতে পারে। 20 টাকা টিকিট। হ্যাঁ জানি, নে দিচ্ছে। আচ্ছা, এখানে টিকিট হলো 20 টাকা করে ফরেস্টের জন্য, বোর্ডে লেখা আছে। টিকিট কাটছে, ভেতরে যাই। আমি জানি না মনুষ্যরূপে প্রেমিক হিসাবে আমি কীরকম, তবে আশা করি প্রাকৃতিক প্রেমিক হিসাবে আমি সফল। এই যে মেঘগুলো কি বিশাল বিশাল গাছের গা ঘেঁষে ভেসে চলেছে, তা দেখতে যে কি ভালো লাগছে সে কথা আর কি বলবো তোমাদের। অনেকটা সময় এই লাভা ফরেস্টে কাটিয়ে বেরিয়ে পড়লাম পরের গন্তব্য লাভা মনেস্ট্রির উদ্দেশ্যে। পাহাড়ে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে যে কতটা প্রিয় তা আশা করি এতক্ষণে বুঝে গেছো তোমরা। লাভা মনেস্ট্রি একটি স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় ও মঙ্কসদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। মনেস্ট্রির চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য নিজের চোখে না দেখলে বলে বিশ্বাস করানো যাবে না। আমাদের গাছ স্পর্শ করে সারি সারি মেঘের দল ক্রমশ বয়ে চলেছে, এ যেন এক আলাদাই অনুভূতি। ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু যে মেঘটা পাস করছে ক্যামেরার সামনে দিক দিয়ে। আমরা কিন্তু মেঘের মধ্যেই আছি, জুম করলে বোঝা যাবে। মেঘ পাস করছে কিন্তু এখান দিয়ে যে সাদা সাদা ধোঁয়াগুলো যাচ্ছে। আর এখানে কিন্তু মনেস্ট্রির সব মনেস্ট্রা থাকে। এই হলো নামার জায়গা। সবুজ, পুরো পিওর র সবুজ, মানে বীভৎস কালারটা, মানে খুবই ভালো লাগছে। তার সাথে দিচ্ছে এরকম সুন্দর হাওয়া। জানি না মেঘ পাস করছে আমার মাথার উপর থেকে, আদতেও দেখে বোঝা যাচ্ছে কিনা। সব মঙ্করা কিন্তু এখানেই থাকে, ইনু একজন মঙ্ক। সব ভেতরে কিন্তু বাচ্চাদের ক্লাস চলছে, দেখছি বাচ্চারা সব পড়াশোনা করছে। এদের লাইফস্টাইল কিন্তু অনেক ভালো, অনেক ডিসিপ্লিনড একটা লাইফস্টাইল। আজকের শেষ গন্তব্য কোলাখামের বহু চর্চিত নাম ছাঙ্গে ওয়াটারফলস। লাভা মনেস্ট্রি থেকে আবার এসেছিলাম আমাদের হোমস্টেতে। এখন কিন্তু আমরা যাচ্ছি ছাঙ্গি ওয়াটারফলস। শুনলাম তো নাকি খুব ভালো, বিকেলবেলায় বলছে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এবার এটাই হলো একটু চাপের ব্যাপার। অলরেডি এখন 4টে বেজে গেছে, যে গিয়ে পাবো কিনা। আর আমরা কিন্তু এখন ছাঙ্গি ওয়াটারফলসে মাত্র এই 3জনই যাচ্ছি, আমরা এই 3জনই যাচ্ছি। আর বাদ বাকি সবাই টায়ার্ড হয়ে চলে গেছে। তার মধ্যে বললো প্রায় আধা ঘন্টার মতো হয়তো ট্রেকিং আছে, মানে একটু নিচে নামতে হবে। এই শুনে ভয়ে আরও সবাই পালিয়ে গেছে। চলো ছাঙ্গিতে যাই, দেন দেখাতে হচ্ছেই। তবে এই যে ছাঙ্গে ফলস যাওয়ার রাস্তা কিন্তু বেশ কিছু জায়গা খারাপ, তাই যারা অফরোডিং থ্রিল পছন্দ করো তারাও প্রচণ্ড উপভোগ করবে এই জার্নি। সামনের রাস্তাটা দেখো, একদম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আবার সেই ডাইমেনশন বদলে যাওয়ার মতো। প্রত্যেক কটা গাছের গা ঘেঁষে ঘেঁষে মেঘ পাস হচ্ছে, সামান্য এক ফোঁটা রোদ পর্যন্ত আসতে পারছে না। জায়গাটা কিন্তু পুরো অন্ধকার, তার সাথে বেশ ঠান্ডা লাগছে। হালকা হালকা একটা ঠান্ডা হাওয়া ঢুকছে গাড়ির ভেতরে। কি জায়গা! আমরা কিন্তু চলে এসেছি এখন ছাঙ্গি ওয়াটারফলস। ওই যে নিচে যাই না, গোপ্রো ক্যাপচার করতে পারছে কিনা, ওই নিচ দিয়ে কিন্তু জল যাচ্ছে আর প্রচণ্ড সাউন্ড আসছে, প্রচণ্ড। এখান থেকে কিন্তু প্রায় অনেকটা সিঁড়ি নিচে নেমে যেতে হবে ছাঙ্গি ওয়াটারফলস।
চলো আস্তে আস্তে করে যেতে থাকি। আমরা কিন্তু এখন ছাঙ্গি ওয়াটারফলসের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলেছি। রিক আর কি এখান থেকে একটা স্টিক নিয়েছে, 10 টাকা ভাড়া, বাই চান্স লাগলেও লাগতে পারে, কারণ এখানে কিন্তু সিঁড়ি প্রচণ্ড স্টিভ, মানে প্রচণ্ড হার্ড আছে। নামার সময় তো কোনো প্রবলেম নেই, আরামসে নেমে যাওয়া যাবে, বাট ওঠার সময় কিন্তু একটু প্রবলেম হবে। তো বয়স্ক মানুষ আর যাদের হাত পায়ে ব্যথা আছে, আমার মতে এখানে না আসাটাই বেটার, কারণ একদম সরু রাস্তা, তার সাথে প্রচণ্ড স্লিপারি, প্রচণ্ড, আর এরকম হার্ড ক্লাইম্ব, বেশ বড় বড় স্টেপ আছে কিন্তু, মানে সিঁড়িগুলো সিঁড়ি নেই, ভেঙে চুরে অবস্থা পুরো খারাপ। তবে হ্যাঁ, ছাঙ্গে ফলস কিন্তু মাস্ট ভিজিট প্লেসগুলোর মধ্যে একটা। যদি পায়ে কোমরে আর মনে জোর থাকে তাহলে প্লিজ এখানে একবার অন্তত এসো। দাবি করে বলতে পারি সব কষ্ট সার্থক বলে মনে হবে। এই হলো অবস্থা, বেশ টাফ আছে কিন্তু, মানে নামতে গিয়েই হালকা হালকা বোঝা যাচ্ছে যে একটু খাটনি তো আছেই। দেখো বস, কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যায় না, কষ্ট করতেই হবে, কিছু করার নেই। রাস্তা কিন্তু এরকম। আচ্ছা, এখান থেকে আবার বেশ কিছু সিঁড়ি দেখা যাচ্ছে, প্রচণ্ড ঘুরে ঘুরে, কিন্তু ওয়াটারফলসটা অ্যাকচুয়ালি টোটাল কোন জায়গাটায় সেটাই আমি বুঝতে পারছি না, মানে দেখা যাচ্ছে না, পুরো জঙ্গলের ভেতর দিয়ে এরকম একটা রাস্তা, ভেতর কিন্তু কিছুই দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত যে কোন জায়গায় আদতে ওইখানটায়। ওইখানে তো শুধু ছাঙ্গি রিভার, মানে ওটা শুধু নদীটা দেখা যাচ্ছে, বাট আদারওয়াইজ দেখা যাচ্ছে না যে আসল প্রপার ওয়াটারফলসটা কোন জায়গায়। তো আস্তে আস্তে করে আমরা এগাই, দেন দেখছি। বেশ অনেকটা রাস্তা কিন্তু একদম পুরো খাড়া এরকম ভাবে স্লোপ হয়ে নেমে গেছে, আর এখান থেকে কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে। তো আমাদের যে ড্রাইভার কাকা, সে কিন্তু বলছিল মোটামুটি প্রায় আধা ঘন্টা নামতে আর আধা ঘন্টা উঠতে টাইম লেগে যাবে। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। টাইম হয়েছে হলো এখন 4:35। তো এতে রাস্তা কিন্তু আস্তে আস্তে আরও ন্যারো হয়ে যাচ্ছে, ন্যারো মানে যত এগাচ্ছি সামনের দিকে রাস্তা তত ন্যারো হয়ে যাচ্ছে। দেখো এখানে কিন্তু পুরো কাদা, কাদাটা দেখে শুনে একটু বুঝে চলতে হবে। আর এখানে কিন্তু সুন্দর রেলিং করা আছে, যাক একটা দিক অ্যাসিওর যে অন্তত সাইডে গড়িয়ে খাদে পড়ার চান্স নেই। আর এরকমভাবে রাস্তা দিয়ে যেতে হচ্ছে, বিশাল টাফ ব্যাপার, প্রচণ্ড টাফ, প্রচণ্ড। যতটা আমি ভেবেছিলাম ততটাও ইজি নয়, না সত্যিই কিন্তু একটু টাফ আছে। আমাদের বারবার করে বলেছিল যে একটুখানি টাফ আছে, লাগলে একটু প্রবলেম হলে স্টিক বা যাদের ব্রিদিং প্রবলেম আছে তাদেরকে যাতে না আনা হয়। আর এখানে কিন্তু এরকম ছোট ছোট করে বেশ কিছু সিঁড়ি আছে, এইটুকুনি গিয়েই আবার একটা টার্নিং আছে। আমার হাঁটুতে অলরেডি হালকা পেন হচ্ছে, হয়তো কোনো কারণে টান লেগে গেছে। অ্যাকচুয়ালি পাহাড়ে এসছি তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে এখানে জল খাওয়াটা আমার কম হচ্ছে, সেই কারণে মনে হচ্ছে শিরায় টান লেগে গেছে। এমনিতেও বাপায় চোট আছে হাঁটুতে, হালকা একটুখানি চিরিক চিরিক করছে। তো কিরকম লাগছে বল ভাই ওয়াটারফলসটা এসে? খুব সুন্দর, খুব সুন্দর। না আসলে তো এই জায়গাটা অনুভব করতে পারতাম না। সত্যি আমার মতে আমাদের সাথে যারা একটা আমাদের সাথে যারা এসছে তারা কিন্তু কেউ আসেনি, শুধুমাত্র আমরা 3জন এসছি। আর যারা আসেনি তারাই একমাত্র জানে তারা কি মিস করছে। সবাই বলছে ব্লগে দেখে নেবে, ব্লগে দেখলে বস এই রিয়েল লাইফের অ্যাডভেঞ্চারটা বা এই মজাটা পাওয়া যায় না। এটা পেতে গেলে কিন্তু নিজেকে আসতে হবে, নিজেকে খাটতে হবে, নিজেকে কষ্ট করতে হবে, তবেই কেষ্ট আসবে, কেষ্ট দৌড়ে আসবে না। তো এই হলো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আখরোট খেয়ে এনার্জি বেড়ে গেছে, ঠিক আছে। আর এইখানে কিন্তু একটা বসার জন্য জায়গা আছে, যারা এতটা নেমে হাঁপিয়ে যাবে বা যারা নিচ থেকে ওপরে এসে হাঁপিয়ে যাবে তাদের জন্য কিন্তু রেস্ট রুম আছে। আর এখান থেকে কিন্তু পুরো পাথরের এরকম রাস্তা, পুরোটাই স্লিপ। তো আমাদের প্রচণ্ড ধীরে সুস্থে দেখে আস্তে আস্তে চলতে হবে, এই হলো ব্যাপার। হ্যাঁ, ওয়াটারফলসটা হালকা দেখা যাচ্ছে, বাট সাউন্ড খুব ক্লিয়ার আসছে ওয়াটারফলসে। এখান থেকে হয়তো গোপ্রো অত ভালো নিতে পারবে না। তো চলো একবারে সামনে গিয়েই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। ওয়াটারফলসের সাউন্ড বুঝতেই পারছো। একে তো হচ্ছে বাইরে বৃষ্টি, বৃষ্টিতে পুরো ভিজছি, মাথার চুল চশমা সব ভিজে গেছে। তার সাথে ওয়াটারফলস যেহেতু এত উঁচু থেকে নিচে আসছে, জল কিন্তু আবার ওপরের দিকে উঠে আসছে। তো এখান থেকে আস্তে আস্তে করে নিচের দিকে নামা যায়,
বৃষ্টি পড়ছে বলে জাস্ট 2 মিনিট আমি ওই শেডের নিচে দাঁড়াবো, দেন তারপর আমরা কিন্তু এখান থেকে পুরো নিচ পর্যন্ত যাব আর পুরো ছাঙ্গিকে আমি এক্সপ্লোর করব। জাস্ট অসাধারণ ছাঙ্গি। আমরা কিন্তু এখন আস্তে আস্তে আরো নিচের দিকে চলেছি। বাবা এখানে রাস্তা কিন্তু প্রচন্ড স্লিপ, প্রচন্ড মানে প্রচন্ড স্লিপারি, বিভৎস চাপের ব্যাপার আছে। আজকে একটু বেশি হালকায় নিয়ে নিয়েছিলাম, এখন মনে হচ্ছে এতটাও হালকা নেওয়া উচিত হয়নি। বেশ টাফ আছে, বেশ টাফ আছে। অলমোস্ট আমরা নেমেই গেছি ছাঙ্গি ওয়াটারফলস। এই হলো পুরো ফলস, আর এত জোরে জল পড়ছে, জল কিন্তু নিচ থেকে পুরো চারিদিকে ছিটকাচ্ছে, পুরো চারিদিকে ছিটকাচ্ছে, বীভৎস লাগছে দেখতে। আর এখানে কিন্তু অলরেডি রিক নেমেছে, পা পা ভেজাচ্ছে, জল প্রচন্ড ঠান্ডা। এদিক থেকে জাস্ট ভিউটা একবার দেখাই তোমাদের। ও লাগছে দেখতে, সমুদ্রের মতো কিন্তু একটা ফেনা তৈরি হয়ে গেছে, জল এত প্রেসারে এখান থেকে বেরাচ্ছে, সেই কারণে লাগছে। বস সার্থক, সার্থক, এতটা পথ কষ্ট করে নামলাম, সেটা পুরোটা সার্থক হয়ে গেল। চলো নিচে যাই, একটু এনজয়মেন্ট করি, তারপরে আবার দেখা করছি। ও কি লাগছে, ছাঙ্গি ওয়াটারফলস এর জাস্ট পথটা দেখো, নদীর পথটা কিন্তু মোটেও ভালো নয়, প্রচন্ড দুর্গম আর প্রচন্ড টাফেস্ট ভাবে ছাঙ্গি নদী কিন্তু বয়ে চলেছে। এই যদি ওয়াটারফলস হয়, ছাঙ্গি নদীটা ঠিক এরকম ভাবে এসে এখান থেকে বয়ে গিয়ে প্রায় একটা গুহার মতো জিনিস তৈরি হয়েছে জল যেতে যেতে, সেখান থেকে জলটা পাস করছে। আমরা কিন্তু জাস্ট ছাঙ্গি কমপ্লিট করলাম, আর ছাঙ্গি কমপ্লিট করে কিন্তু এখন আস্তে আস্তে আবার ওপরের দিকে ট্রেকে যাচ্ছি। মানে একেতে তো হচ্ছে বৃষ্টি, তার মধ্যে এই ছাঙ্গির জল নিচ থেকে ওপরের দিকে উঠে এসে আবার আমাদের গায়ে পড়ছে। তো এরকম অবস্থা, সবাই রেডি হয়ে রয়েছে ট্রেকের জন্য। এই যে লাঠি ধরে নিয়েছে, সবার অবস্থা খারাপ, আমরা সবাই ভিজে গেছি। আমি ভেবেছিলাম জলে নামবো, তারপর আবার বুট খুলে আবার বুট পরাটা খুব এখানে ডিফিকাল্ট পজিশন, ঠিক আছে, তার সাথে গায়ে কাদা লেগে যাচ্ছে, সেই জন্য আর নিচে নামিনি। চলো আস্তে আস্তে করে ওপরের দিকে যাই ট্রেকে, দেন গাড়ির সামনে গিয়ে কথা হচ্ছে, আর যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি এই ট্রেকটা। সামনে কিন্তু আমাদের এরকম ট্রেকের অনেক বড় বড় এপিসোড আসতে চলেছে। স্টে টিউন, ভালোভাবে আমাদের পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাট করে, এরকম আরো অ্যাডভেঞ্চারাস কিছু ভিডিও দেখার জন্য। যা লাস্ট ভিডিওটা বেশি করে লাভ রিয়াক্ট দাও, সবাই বেশি বেশি করে শেয়ার করো, সবাই কমেন্ট করো, আর সবাই সাপোর্ট করো পোল্ট্রি চ্যানেলকে। তো 15ই আগস্ট যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছিলে তাদেরকে তো আমি বলেই রেখেছিলাম যে সামনে আসতে চলেছে আমাদের অ্যাডভেঞ্চারের বেশ কিছু ভিডিও, তার মধ্যে থেকে এটা গেল একটা, এখনও আরও 2-3টে ভিডিও বাকি রয়েছে। আর খুব ডিফিকাল্ট কিন্তু, এই যে এখন যে আস্তে আস্তে করে কথা বলতে বলতে উঠছি, ব্রিদিং প্রবলেম আস্তে আস্তে অলরেডি স্টার্ট হচ্ছে। আমার সময় কিন্তু এতটা খারাপ রাস্তা মনে হয়নি, এখন যা মনে হচ্ছে জাস্ট ফেটে চৌচির হয়ে যাচ্ছে, বিশাল টাফ, আর যথেষ্ট খাড়া খাড়া আছে কিন্তু। হ্যাঁ, একটা সিঁড়ি থেকে একটা সিঁড়ির গ্যাপিং কিন্তু বেশ বড় আছে, বেশ বড় আছে। সুমন ঠিক আছে, হ্যাঁ চলো। রিক একটু লাঠির সাপোর্ট নিয়ে হালকা হালকা করে উঠছে, আশা করছি খুব একটা প্রবলেম হবে না আমার। প্রবলেম হলেও আমাকে এটা করতে হবে, উইদাউট লাঠির সাপোর্টেই যেতে হবে। সামনে যে অ্যাডভেঞ্চারটা আসছে নয়তো সেটা নিতে পারবো না। এখন টাইম হয়েছে 6:10, ঠিক আছে। জাস্ট ছাঙ্গি ফলস দিয়ে এখন হোমস্টেতে আসলাম, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, এখন আগে খাই, দেন তারপরে কথা হচ্ছে বাদ বাকি। এখন আর কি লাঞ্চ করতে বসেছি আমরা, সময় হয়েছে 6টা। এখানে আছে মিক্স ভেজ, এখানে আছে আলু ভাজা, ভাত, চিকেন, চিকেনটা মারাত্মক লাগছে, মারাত্মক। আর তার সাথে আছে হলো ডাল। চিকেনের কিন্তু খুব ভালো গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে টেস্টও মারাত্মক হবে। খাই, তারপরে বোঝা যাবে যে টেস্টটা কিরকম আছে। কিরকম আছে ভাই খাবার? অসাধারণ। সুমন ভালো লাগছে খেতে। গুড মর্নিং, এখন ঘড়িতে সময় হয়েছে 10:05, আর আমরা মোটামুটি রেডি হয়ে রয়েছি। আমাদের কিন্তু চেক আউটের টাইম ছিল 10টায়,
বাট আমরা বলে আরেকটুখানি চেক আউটের টাইমটা বাড়িয়েছি। আর আজকে কিন্তু বিদায়ের দিন আমাদের খোলাখামকে, মানে মনে একটু দুঃখ একটু বিষাদ তো হচ্ছেই, যে দুদিন এত সুন্দর পরিবেশের সাথে প্রকৃতির সাথে মিশেছিলাম, আজকে কিন্তু আবার আমাদের চলে যেতে হবে সেই যানবাহন বহুল কোলাহল যুক্ত সেই কলকাতাতে। কিছু করার নেই, আবার কোনো দিন না কোনো সময় ঠিক ফিরে আসবো ওই কোলাখামের বুকে। তো এখন সময় 11:10 আর সবাই কিন্তু রেডি বাড়ি যাওয়ার জন্য। তো আমরা সবাই বাড়ি যাচ্ছি না, সুবলদাদের কাপেল গ্রুপটা যাচ্ছে। কোথায় যাচ্ছে ভাই? কাফেরগাঁও। তো কাপেল গ্রুপটা যাচ্ছে কাফেরগাঁও, আর আমরা সিঙ্গেল, আমি, রিক, সুমন, বিপ্লব দা, তারপর হলো এই কিষানুদা, এই পুরো আমরা এই কজন কিন্তু যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, তো বেরানোর সময় পাহাড়টার কালারটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। কালকে যতটা কালারফুল দেখেছিলাম আজকে কিন্তু আমার কাছে অতটাও কালারফুল লাগছে না। পাহাড়টাও কিন্তু আমাদের বিদায়বেলার কালার দেখিয়ে দিল। হ্যাঁ, বিদায়বেলার রং দেখিয়ে দিল। পাহাড়কে দেখেও মনে হচ্ছে পাহাড় অনেক বিষাদ অবসাদ মনে ক্ষোভ প্রকাশ করছে। তো যাই আস্তে আস্তে আমাদের কলকাতার উদ্দেশ্যে। সময় বলছে 11:25 আর আমরা কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই হলো আজকে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমরা আছি বুলেরো গাড়ির একদম শেষে, ব্যাক এন্ডে আমরা 3 জন, সামনে 3 জন, আর একদম ফ্রন্ট সিটে একজন। হলো ব্যাপার, সবারই মনটা একটু খারাপ। এত সুন্দর পাহাড়কে বিদায় জানিয়ে কারোরই আর বাড়ি যেতে ইচ্ছা করছে না, কিন্তু সবাই কাজের সূত্রে জড়িত, কিছু করার নেই। মন খারাপ হলেও কাজে যেতেই হবে। যেটা প্রকৃতির সিস্টেম, সেই সিস্টেমে চলতে হবে। প্রকৃতির বাইরে গিয়ে কোনো কিছু আজ পর্যন্ত হয়নি, আর কোনো কিছু হবেও না। তো প্রকৃতির সিস্টেমেই আমরা পাহাড়ে ঘুরতে এসেছিলাম, আবার প্রকৃতির সিস্টেমেই পাহাড় থেকে বাড়িতে যেতে হবে। কালকে থেকে কিন্তু আবার এক লাইফ স্টার্ট। কলকাতার সেই কোলাহল, কোলারব, মানে জনবহুল এলাকা, যানজটের আওয়াজ, বিরক্তকর ইরিটেটিং একটা জিনিস। তার সাথে সবাইকে যে যার নিজের কাজে ফিরতে হবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন এক অ্যাডভেঞ্চারাস এবং রোমাঞ্চকর এক ভিডিও নিয়ে। তো ততদিন সবাইকে ভালো রেখো, নিজেও ভালো থেকো। টাটা, গুড বাই, টেক কেয়ার।